যৌতুকের জন্য গর্ভবতী স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া আইপিএস অফিসার ৯ বছর পর সেই নারীর অফিসেই চাকরি চাইতে পৌঁছল। মধ্যপ্রদেশের ইন্দোর শহরের সেই কনকনে শীতের সকাল আজও মানুষের মনে আছে, যখন বিজয়নগরের একটি বড় সরকারি কলোনিতে দাঁড়ানো সাদা রঙের একটি সরকারি গাড়ির সামনে এক গর্ভবতী নারী কাঁদতে কাঁদতে রাস্তায় লুটিয়ে পড়েছিল, আর দরজায় দাঁড়িয়ে থাকা তার নিজের স্বামী, একজন দাপুটে আইপিএস অফিসার, রাগ আর অহংকারে অন্ধ হয়ে তাকে ভেতরে আসতে বাধা দিচ্ছিল। সেই নারীর নাম ছিল সন্ধ্যা, আর তার স্বামীর নাম ছিল ফাহিম, যে সেই সময় ইন্দোরে এসপি পদে কর্মরত ছিল। উর্দির জৌলুস, সরকারি বাংলো, সাইরেন বাজানো গাড়ি আর সমাজে প্রতিপত্তি, এসব কিছু তার ভেতরে এমন অহংকার ভরে দিয়েছিল যে সে নিজের স্ত্রীর কষ্ট দেখতেই পাচ্ছিল না। সন্ধ্যা ছিল এক সাধারণ পরিবারের মেয়ে। তার বাবা দেবাস জেলার একটি ছোট্ট গ্রামের স্কুল শিক্ষক ছিলেন। তিনি নিজের সামর্থ্যের বাইরে গিয়ে মেয়ের বিয়ে একজন আইপিএস অফিসারের সাথে দিয়েছিলেন, যাতে মেয়ের জীবন নিরাপদ ও সম্মানজনক হয়। কিন্তু বিয়ের কয়েক মাস পরই সম্মানের জায়গা নিল খোটা, আর ভালোবাসার জায়গা নিল যৌতুকের দাবি। প্রথম দিকে ফাহিমের মাই খোটা দিতেন, আমরা আমাদের ছেলেকে এত পড়ালেখা করিয়েছি, এত বড় অফিসার বানিয়েছি, আর তোমরা কেবল এইটুকু একটা গাড়ি আর কিছু আসবাবপত্রী দিয়ে ভাবলে সম্পর্কটা সমানে সমানে হয়ে গেল। সন্ধ্যা চুপ থাকত, কারণ সে ভাবত বিয়ে মানিয়ে নেওয়ার মাধ্যমেই টেকে। কিন্তু ধীরে ধীরে ফাহিমও বদলাতে শুরু করল। সে অনেক রাতে বাড়ি ফিরত, ফোনে কারো সাথে হাসতে হাসতে কথা বলত, আর সন্ধ্যার থেকে দূরত্ব বাড়াতে লাগল। একদিন সন্ধ্যা যখন সাহস করে জিজ্ঞেস করল, আমার কি কোনো ভুল হয়ে গেছে, তখন ফাহিম ঠান্ডা গলায় বলল, ভুল তোমার নয়, তোমার বাবার। তিনি আমার মর্যাদা অনুযায়ী যৌতুক দেননি। সেদিন সন্ধ্যার ভেতরের কিছু একটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সময় গড়াতে থাকল, এবং একদিন সন্ধ্যা জানতে পারল যে সে মা হতে চলেছে। সে ভাবল এবার সব ঠিক হয়ে যাবে, সন্তান সব সম্পর্ককে জুড়ে দেয়। কিন্তু তার ধারণা ভুল ছিল। যখন এই খবর বাড়িতে জানানো হলো, তখন ফাহিমের মায়ের মুখ আনন্দে নয়, বরং বিরক্তিতে ভরে উঠল। এখন তো খরচ আরও বাড়বে, আগে যা দেওয়ার কথা ছিল তা তো দিলই না। সন্ধ্যার বাবা বহুবার ফোনে হাত জোড় করে বলেছেন, বাবা, আমি একজন সরকারি মাস্টার, যতটা পেরেছি করেছি, এখন আর কিছু বলো না। কিন্তু ওপাশ থেকে প্রতিবার একটাই জবাব আসত, যদি মেয়ের সম্মান চান তাহলে একটা গাড়ি আর ৫০ লাখ টাকার ব্যবস্থা করুন। সন্ধ্যা এসব শুনত, আর রোজ রাতে নিজের পেটে হাত রেখে কাঁদত। একদিন কথা এতটাই বেড়ে গেল যে ফাহিম পরিষ্কার ভাষায় বলে দিল, হয় তোমার বাড়ি থেকে টাকা আসবে, না হয় তুমি এই বাড়িতে থাকবে না। সন্ধ্যা কাঁপা কাঁপা গলায় বলল, আমি ৮ মাসের গর্ভবতী, আমি কোথায় যাব? ফাহিম দরজার দিকে ইশারা করে বলল, যেখান থেকে এসেছ সেখানেই যাও। সেই সকালে যখন সরকারি কলোনির মানুষজন নিজেদের কাজে বেরোচ্ছিল, তখনই বাংলোর মূল দরজায় সজোরে একটা শব্দ হল, আর সন্ধ্যাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল। সে রাস্তায় পড়ে গেল। তার হাতে শুধু একটা ছোট্ট ব্যাগ ছিল। চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, আর পেটে বেড়ে ওঠা সন্তানটা যেন প্রতিটা ধাক্কায় ব্যথায় কাতরাচ্ছিল। মানুষজন জানালা দিয়ে দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি, কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি একজন আইপিএস অফিসার ছিল। সন্ধ্যা শেষবারের মতো ফাহিমের দিকে তাকাল। আশা ছিল হয়তো তার মন গলে যাবে, কিন্তু দরজা ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছিল। সেদিন সন্ধ্যা ইন্দোর ছেড়ে দিল। সে দেবাসে ফিরে যায়নি, কারণ সে নিজের বাবাকে আর বোঝা বাড়াতে চায়নি। সে উজ্জয়িনী যাওয়ার বাস ধরল। পুরো রাস্তা সে নিশ্চুপ ছিল। বাসের জানালা দিয়ে বাইরে তাকাতে তাকাতে সে মনে মনে একটা সিদ্ধান্ত নিল, এখন থেকে সে আর কখনো ভিক্ষে করে সম্মান চাইবে না। উজ্জয়িনীতে তার এক পুরনো বান্ধবী ঋতু থাকত, যে তাকে নিজের ছোট্ট ভাড়াবাড়িতে আশ্রয় দিল। কয়েক সপ্তাহ পরেই সন্ধ্যা একটি ছেলের জন্ম দিল। হাসপাতালের বিল মেটানোর জন্য ঋতু নিজের গয়না বন্ধক রাখল। সন্ধ্যা সেই বাচ্চাটিকে কোলে নিয়ে শুধু একটা কথাই বলল, তুই কারও বোঝা হবি না, তোর মাও হবে না। সেদিন থেকেই তার লড়াই শুরু হল। সে সেলাইয়ের কাজ শুরু করল, তারপর বাড়ি বাড়ি টিফিন বানিয়ে পাঠাতে শুরু করল। রাতে বাচ্চা ঘুমালে সে অনলাইন কোর্স করত। ধীরে ধীরে সে একটা ছোট্ট ক্লাউড কিচেন চালু করল। উজ্জয়িনীর অলিতে গলিতে সন্ধ্যা হোম ফুড নামে তার টিফিন জনপ্রিয় হতে লাগল। সময় গড়িয়ে যেতে লাগল। ওদিকে ফাহিমের জীবনেও সবকিছু সে যেমনটা ভেবেছিল তেমনটা রইল না। তার রাগ আর অহংকার তার অফিস পর্যন্ত পৌঁছে গেল। বহুবার তার বিরুদ্ধে অভিযোগ উঠল, কিন্তু তার বদলি হতে থাকল, আর সে নিজের জগতেই হারিয়ে রইল। ৯ বছর কেটে গেল।
ইন্দোর, উজ্জয়িনী, ভোপাল এই শহরগুলোর মধ্যে সন্ধ্যা নিজের একটা পরিচয় গড়ে তুলল। তার ছোট্ট টিফিন সার্ভিসটা এখন একটা বড় ফুড কোম্পানিতে পরিণত হয়েছিল। কিন্তু এই ৯ বছরে সে কখনো পেছনে ফিরে তাকায়নি। না কারো কাছে অভিযোগ করেছে, না কারো কাছে বদলা নেওয়ার প্রতিজ্ঞা করেছে। সে শুধু একটা জিনিসের দিকেই মন দিয়েছিল, নিজেকে এতটা মজবুত বানানো যাতে কোনোদিন জীবন যদি সামনে এসে দাঁড়ায় তবে সে মাথা নিচু করে নয়, চোখে চোখ রেখে কথা বলতে পারে। ওদিকে ফাহিমের জীবনে এমন একটা মোড় আসতে চলেছিল যার কল্পনাও সে কখনো করেনি। আর সেই মোড়ই একদিন তাকে বাধ্য করবে একটা বড় অফিসের বাইরে দাঁড়িয়ে রিসেপশনিস্টকে বলতে, ম্যাডামের সাথে দেখা করতে চাই, চাকরির ব্যাপারে। কিন্তু সেই অফিসের চেয়ারে বসে থাকা মহিলাটি কে ছিল? আর যখন সে সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে চিনতে পারল, তখন তার মুখে কেমন হাসি ফুটে উঠল? এসব জানা এখনও বাকি আছে। ৯ বছর পর উজ্জয়িনী এখন সন্ধ্যার জন্য শুধু একটা শহর ছিল না, তা তার পরিশ্রম, তার চোখের জল আর তার জেদের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। সেই উজ্জয়িনী, যার রাস্তায় সে একসময় টিফিনের কৌটো নিয়ে হেঁটে চলত, আজ সেই শহরেরই ফ্রিগঞ্জ এলাকায় তার নিজের 4তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে, যার গায়ে বড় বড় অক্ষরে লেখা সন্ধ্যা নিউট্রি ফুডস প্রাইভেট লিমিটেড। সকাল ৯টা বেজেছিল। অফিসের বাইরে কর্মচারীদের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। ভেতরে রিসেপশন এলাকায় কাঁচের দেয়াল গলে আসা রোদ পুরো হলঘরটাকে আলোকিত করে তুলেছিল। আর সবচেয়ে ওপরের তলায় নিজের কেবিনে বসে সন্ধ্যা ল্যাপটপে একটা বড় ডিলের ফাইল দেখছিল। তার চেহারায় এখন আর সেই নিষ্পাপ ভয়টা ছিল না যা ৯ বছর আগে ছিল। তার চোখে ছিল আত্মবিশ্বাস, গলায় ছিল ধীর স্থিরতা, আর ব্যক্তিত্বে ছিল এমন এক প্রশান্তি যা কেবল সংগ্রাম পেরিয়েই আসে। তার ছেলে আরব এখন ৯ বছরের হয়ে গিয়েছিল। সে একটা ভালো স্কুলে পড়ত, আর মায়ের সংগ্রাম সম্পর্কে সে খুব বেশি কিছু জানত না, শুধু এটুকু জানত যে তার মা কাউকে ভয় পায় না। এরই মাঝে সেই দিনেই সেই শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে ইন্দোরে ফহিমের পৃথিবী ধীরে ধীরে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। গত ২ বছরে তার বিরুদ্ধে একাধিক বিভাগীয় তদন্ত বসেছিল। একজন বিল্ডারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। একটা ব্যাপারে বেআইনিভাবে মামলা দায়ের করার অভিযোগ সামনে এসেছিল। মিডিয়াতে তার নাম খারাপ হয়েছিল এবং শেষমেশ তাকে সাসপেন্ড করা হয়েছিল। উর্দির ক্ষমতা চলে যেতেই সাথে থাকা মানুষজনও ধীরে ধীরে দূরে সরে গেল। যে বন্ধুদের সাথে সে পার্টিতে হাসাহাসি করত, তারা ফোন ধরা বন্ধ করে দিল। তার মা, যিনি একসময় যৌতুকের স্বপ্ন দেখতেন, তিনি এখন রোগ আর চিন্তায় জর্জরিত ছিলেন এবং সংসারের খরচ চালানাও মুশকিল হয়ে পড়েছিল। সরকারি বাংলো ছেড়ে দিতে হল, গাড়ি ফেরত দিতে হল, আর প্রথমবারের মতো সে অনুভব করল যে উর্দি ছাড়া তার অস্তিত্ব কতটা দুর্বল। সে অনেক জায়গায় চাকরির জন্য আবেদন করল, কিন্তু তার বিতর্কিত রেকর্ড সামনে আসতেই সব দরজা বন্ধ হয়ে যেত। একদিন তার এক পুরনো পরিচিত লোক তাকে পরামর্শ দিল, উজ্জয়িনীতে একটা বড় ফুড কোম্পানি আছে যেটা খুব দ্রুত বড় হচ্ছে। তাদের সিকিউরিটি আর অ্যাডমিন ম্যানেজারের দরকার, তুমি চেষ্টা করে দেখতে পারো। ফহিম ক্লান্ত গলায় জিজ্ঞেস করল, কোম্পানির নাম? সে উত্তর দিল, সন্ধ্যা নিউট্রি ফুডস। নামটা শুনতেই ফহিম কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল, যেন তার ভেতরে কোথাও কোনো পুরনো স্মৃতি হালকা কড়া নাড়ছিল। কিন্তু সে সেই ভাবনা ঝেড়ে ফেলল। তার মনে হল এটা নিছকই কাকতালীয়, পৃথিবীতে সন্ধ্যা নামের কত মহিলাই তো আছে। পরের সপ্তাহেই সে উজ্জয়িনী পৌঁছল। অফিসের বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে সে ওপরে লেখা নামটা পড়ল, তারপর ভেতরে পা রাখল। রিসেপশনিস্টে মেয়েটি মুচকি হেসে জিজ্ঞেস করল, জি, কিভাবে সাহায্য করতে পারি? ফহিম ধীরে ধীরে বলল, ম্যানেজার পদের জন্য ইন্টারভিউ আছে, ম্যাডামের সাথে দেখা করার ছিল। রিসেপশনিস্ট কম্পিউটারে চোখ বুলিয়ে বলল, জি, আপনার নাম? ফহিম। মেয়েটি নাম টাইপ করল, তারপর ফোন তুলে ওপরে কল লাগাল। ম্যাডাম, একজন ফহিম ইন্টারভিউয়ের জন্য এসেছেন। ওপরের কেবিনে বসে থাকা সন্ধ্যা এই নামটা শোনামাত্রই তার আঙুল কিবোর্ডের ওপর থেমে গেল। বুকের স্পন্দন এক মুহূর্তের জন্য বেড়ে গেল। সে জানালার বাইরে তাকাল। সামনে মহাকাল মন্দিরের দিকে যাওয়া রাস্তাটা দেখা যাচ্ছিল, আর তার মনে ৯ বছর আগের সেই সকালটা বিদ্যুতের মতো ঝলসে উঠল। সেই দরজা, সেই ধাক্কা, সেই রাস্তা, সেই বন্ধ হয়ে যাওয়া দরজা। সে নিজের চোখ বন্ধ করল, গভীর শ্বাস নিল এবং শান্ত গলায় বলল, ওকে ভেতরে পাঠিয়ে দাও।
নিচে রিসেপশন থেকে ডাক এলো, স্যার, আপনি ওপরে যেতে পারেন। লিফটের আয়নায় ফাহিম নিজেকে দেখল। চুলে হালকা পাক ধরেছে, মুখের জৌলুস গায়েব, চোখে শুধুই ক্লান্তি। লিফটের দরজা খুলল। করিডোরের শেষে একটা কেবিন ছিল, যার গায়ে নেম প্লেট লাগানো ছিল সন্ধ্যা ত্রিবেদী, ম্যানেজিং ডিরেক্টর। ফাহিম নেম প্লেটটা পড়ল, বুকটা আরও একবার হালকা কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে বোঝাল এটা শুধুই নামের মিল। সে দরজায় টোকা দিল। ভেতর থেকে আওয়াজ এলো, আসুন। দরজা খুলল, আর সামনে সেই মুখটাই ছিল যা একসময় তার জীবনের অংশ ছিল, কিন্তু এখন পুরোটা বদলে গেছে। শাড়ির সাদাসিধে রূপেও একটা অন্যরকম গাম্ভীর্য ছিল। চোখে জল নয়, বরং শীতল আত্মবিশ্বাস ছিল। ফাহিম কিছু মুহূর্তের জন্য পাথরের মতো হয়ে গেল। তার ঠোঁট থেকে শুধু এটুকুই বেরোল, তুমি। সন্ধ্যা চেয়ারে সোজা হয়ে বলল, বসুন মিস্টার ফাহিম, ইন্টারভিউয়ের জন্য এসেছেন তো? তার গলায় না ছিল রাগ, না ছিল খোঁটা, শুধু এক অদ্ভুত প্রশান্তি ছিল যা ফাহিমের একদম ভেতর পর্যন্ত বিঁধে গেল। সে চেয়ারে বসে পড়ল, হাতের আঙ্গুলগুলো একে অপরের সাথে শক্ত হয়ে আটকে গেল। কিছুক্ষণের জন্য ঘরে পিন পতন নীরবতা ছেয়ে রইল। তারপর সন্ধ্যা ফাইলটা তুলে নিল এবং তার দিকে না তাকিয়েই জিজ্ঞেস করল, তাহলে বলুন, আপনি এই চাকরির জন্য নিজেকে কেন যোগ্য মনে করেন? ফাহিম গলা পরিষ্কার করল, যেন শব্দ খুঁজছিল, কিন্তু তার মাথায় বারবার সেই দৃশ্যটাই ঘুরপাক খাচ্ছিল। রাস্তায় পড়ে যাওয়া এক গর্ভবতী নারী আর বন্ধ হয়ে যাওয়া একটা দরজা। সন্ধ্যা প্রথমবারের মতো সোজাসুজি তার চোখের দিকে তাকাল এবং ধীরে ধীরে বলল, জীবনটা খুব অদ্ভুত হয়, তাই না? কখনো দরজা বন্ধ করে দেওয়া মানুষটি অন্য কারো দরজায় এসে দাঁড়ায়। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। ফাহিমের কাছে কোনো উত্তর ছিল না। কিন্তু এটা তো কেবল শুরু ছিল, কারণ এখনও পর্যন্ত সে দেখেইনি যে সেই অফিসের দেয়ালে একটা ফ্রেমে ছোট্ট একটি বাচ্চার ছবি বাঁধানো আছে, আর সেই বাচ্চাটা দেখতে একদম তার মতোই। ঘরের দেয়ালে লাগানো সেই ছবির ওপর ফাহিমের নজর পড়তেই তার শ্বাস এক মুহূর্তের জন্য আটকে গেল। ফ্রেমে একটা ৯ বছরের ছেলে স্কুলের ইউনিফর্ম পরে হাসছিল। তার চোখ, তার ভ্রুয়ের গড়ন, হাসির ভঙ্গি, সব কিছু এমন কারো কথা মনে করিয়ে দিচ্ছিল যে আর কেউ নয়, স্বয়ং ফাহিম নিজে। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, এটা? সন্ধ্যা নিজের ভাবাবেগ না বদলে বলল, আমার ছেলে আরবের ছবি। ফাহিমের গলায় যেন কথা আটকে গেল। সে চেয়ারের হাতল শক্ত করে চেপে ধরল। তার ভেতরে গত ৯ বছর যেন একসাথে জীবন্ত হয়ে উঠল। সেই দিনটা, যেদিন সে তার ৮ মাসের গর্ভবতী। ফাহিমের চোখের সামনে তার সাসপেনশনের কাগজগুলো ভেসে উঠল। মিডিয়ার হেডলাইন, ঘুষের অভিযোগ, বিভাগীয় তদন্ত। আমার একটা সুযোগ চাই, সে প্রায় কাকুতি মিনতি করে বলল। আমি সব হারিয়ে ফেলেছি, চাকরি, সম্মান। আমি মায়ের চিকিৎসাও ঠিকমতো করাতে পারছি না। আমি সত্যি বদলে গেছি। সন্ধ্যা কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। ৯ বছর আগে এই মানুষটাই যদি একবারও তার সাথে মানবতার খাতিরে কথা বলত, তবে হয়তো গল্পটা অন্যরকম হতো। কিন্তু জীবন তো আর পেছনে ফেরে না। ঠিক সেই সময় কেবিনের দরজা হালকা করে খুলল। ছোট্ট একটা ছেলে ভেতরে এলো, কাঁধে স্কুলের ব্যাগ, মুখে এক ঝলক দীপ্তি। মাম্মা, আজ আমার অঙ্ক পরীক্ষা খুব ভালো হয়েছে। সন্ধ্যার মুখটা সঙ্গে সঙ্গে নরম হয়ে গেল। গুড আরব, একটু অপেক্ষা করো বাবা, মাম্মা এখন মিটিংয়ে আছে। আরবের নজর প্রথমবারের মতো ফাহিমের ওপর পড়ল। হ্যালো আঙ্কেল, সে নিষ্পাপভাবে বলল। ফাহিমের ঠোঁট কাঁপল। সে শুধু এইটুকু বলতে পারল, হ্যালো। সে ওই বাচ্চার চোখে নিজেকে দেখল, এবং প্রথমবারের মতো সে উপলব্ধি করল যে সে শুধু একজন স্ত্রীকেই হারায়নি, সে তার ছেলের জীবনের ৯টা বছরও হারিয়ে ফেলেছে। প্রথম হাসি, প্রথম হাঁটা, স্কুলের প্রথম দিন, সব কিছু। স্ত্রীকে দরজা থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। সেই রাতগুলো, যখন সে একবারও ফিরে জিজ্ঞেস করেনি যে সে বেঁচে আছে কিনা। সেই অহংকার, যা তার কাছে সঠিক মনে হতো। সন্ধ্যা ফাইলটা বন্ধ করল এবং প্রথমবারের মতো পুরোপুরি ইন্টারভিউ মোড থেকে বেরিয়ে এসে তার দিকে তাকাল। তার চোখে এখন আর শুধু শীতল আত্মবিশ্বাস ছিল না, বরং গভীর এক উপলব্ধি ছিল, যেন সে জীবনকে খুব কাছ থেকে দেখে নিয়েছে। আপনার হয়তো জানার খুব কৌতূহল হচ্ছে, সে শান্ত গলায় বলল, যে সেদিনটার পর কি হয়েছিল। ফাহিম মাথা নিচু করে নিল। তার গলা খুব ধীর ছিল। আমি খুব ভুল করেছিলাম। সন্ধ্যা হালকা করে হাসল,
যাতে কোনো খোটা ছিল না, কিন্তু চরম সত্যি লুকিয়েছিল। ভুল আর অপরাধের মধ্যে তফাৎ থাকে মিস্টার ফাহিম। আপনি ভুল করেননি, আপনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, আর সেই সিদ্ধান্তটাই দুটো জীবন বদলে দিয়েছিল। ঘরে আবার নীরবতা নেমে এলো। বাইরে কাঁচের ওপাশে কর্মচারীরা কাজে ব্যস্ত ছিল। মেশিনের হালকা শব্দ আসছিল, ফোন বাজছিল, আর এই ঘরে দুজন মানুষ তাদের অতীতের মুখোমুখি বসেছিল। ফাহিম সাহস জুটিয়ে জিজ্ঞেস করল, আরব, সে কি জানে যে আমি? সন্ধ্যা সাথে সাথেই উত্তর দিল, না, সে শুধু এইটুকু জানে যে তার বাবা আর এই পৃথিবীতে নেই। এ কথা শুনে ফাহিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি তাকে বলেছ যে আমি মারা গেছি? সন্ধ্যার চোখে প্রথমবারের মতো হালকা কঠোরতা ফুটে উঠল। যেদিন আপনি আমাদের রাস্তায় ছেড়ে দিয়েছিলেন, সেদিনই আমাদের জন্য আপনি মারা গিয়েছিলেন। এই কথাগুলো কোনো হাতুড়ির আঘাতের মতো ফাহিমের বুকে এসে পড়ল। সে চেয়ারে একটু পেছনে হেলান দিয়ে বসল। তার চোখে জল ছিল, কিন্তু সে জানত সেই জলের জল সেই কষ্টের ক্ষতিপূরণ দিতে পারবে না যা সে দিয়েছিল। সন্ধ্যা ধীরে ধীরে জলের গ্লাসটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, ঘাবড়াবেন না, আমি এখানে বদলা নেওয়ার জন্য বসে নেই। আমি এখানে একটা কোম্পানি চালানোর জন্য বসে আছি, আর আপনি ইন্টারভিউ দিতে এসেছেন। তার এই কথাটা ফাহিমকে আরও ছোট করে দিল। আমি চাকরির যোগ্য নই, সে ধীরে ধীরে বলল। সন্ধ্যা জবাব দিল, যোগ্যতার বিচার আবেগ দিয়ে হয় না, যোগ্যতা দিয়েই হয়। কিন্তু হ্যাঁ, ভরসার বিচার চরিত্র দিয়ে হয়। আরব বাইরে চলে গেল। দরজা বন্ধ হল। ঘরে আবার সেই ভারী নীরবতা ফিরে এলো। সন্ধ্যা ধীরে ধীরে বলল, আপনি কি জানেন মিস্টার ফাহিম, যখন আমি আরবের জন্ম দিয়েছিলাম তখন হাসপাতালের বিল মেটানোর জন্য আমার বান্ধবী নিজের গয়না বন্ধক রেখেছিল। সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার ছেলে কখনো কারো সামনে হাত পাতবে না। আর আজ সে কিছুক্ষণের জন্য থামল। আজ আপনি আমার সামনে হাত পেতে বসে আছেন। ফাহিমের কাছে কোনো জবাব ছিল না। সে মাথা নিচু করে রইল। কিছুক্ষণ পর সন্ধ্যা ফাইলটা আবার খুলল। আপনার প্রশাসনিক বোঝাপড়া বেশ ভালো, সিস্টেমের ধারণা আছে। কোম্পানির একজন সিকিউরিটি আর লিগ্যাল অ্যাডভাইজারের প্রয়োজন। আমি আপনাকে চাকরিটা দিতে পারি। ফাহিম চমকে উঠে তার দিকে তাকাল, কিন্তু সন্ধ্যার গলা বেশ গম্ভীর হয়ে গেল। এই চাকরিটা আপনার প্রতি কোনো দয়া নয়, এটা একটা পরীক্ষা হবে। যদি আপনি এখানে একটাও ভুল কদম ফেলেন, তবে মনে রাখবেন, আমি এখন আর সেই নারী নই যে চুপচাপ ধাক্কা খেয়ে চলে যাবে। ফাহিমের চোখে প্রথমবারের মতো একটা সত্যিকারের অনুশোচনা পরিষ্কার দেখা গেল। আমি প্রমাণ করে দেব, সে বলল। সন্ধ্যা ইন্টারকম তুলে বলল, এই চাকে পাঠিয়ে দিন, মিস্টার ফাহিমের অফার লেটার তৈরি করে ফেলুন। ফোনটা রেখে সে শেষবারের মতো তার দিকে তাকাল। জীবন আপনাকে ঠিক সেই জায়গাতেই এনে দাঁড় করিয়েছে যেখান থেকে আপনি আমাকে ফেলে দিয়েছিলেন। পার্থক্য শুধু এটুকুই যে আমি আপনাকে ধাক্কা দিলাম না। ফাহিমের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল, কারণ সত্য আর অতীত কেবল এই ঘরের ভেতরেই সীমাবদ্ধ থাকার কথা ছিল না। অফার লেটারে সই করার সময় ফাহিমের হাত হালকা কাঁপছিল। এগুলো সেই হাত যেগুলো একসময় অহংকারের বশে দরজা বন্ধ করে দিয়েছিল, আর আজ সেই হাতই একটা চাকরির কাগজে সই করছে, সেই নারীর কোম্পানিতে যাকে সে একসময় দুর্বল ভেবে ছেড়ে দিয়েছিল। অফিস থেকে বেরোনোর সময় তার মনে হল যেন তার পা দুটো খুব ভারী হয়ে গেছে। প্রতিটা কর্মচারী তাকে সাধারণভাবেই দেখছিল। কেউ জানত না যে এই লোকটা এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের অতীত। আর হয়তো এটাই তার সবচেয়ে বড় শাস্তি ছিল, যে তার সত্যটা কেবল তার আর সন্ধ্যার মাঝেই বন্দী ছিল। প্রথম দিন যখন সে কাজে এলো, তখন সে অনুভব করল যে এখানে সবকিছু নিয়ম মেনে চলে। প্রতিটা ফাইল স্বচ্ছ, প্রতিটি পেমেন্ট রেকর্ডে আছে, কোনো শর্টকাট নেই, কোনো বেআইনি চাপ নেই। আর তার মনে পড়ল যে একসময় সেও এই সিস্টেমের অংশ ছিল, কিন্তু সে নিজেই সেটাকে ভেঙেছিল। দিন পেরোতে লাগল। ফাহিম সকালে সময় মতো আসত, চুপচাপ কাজ করত, কর্মচারীদের সাথে সম্মানের সাথে কথা বলত, এবং কোনো অজুহাত ছাড়াই অনেক রাত অবধি অফিসে বসে থাকত, যেন সে নিজেকে প্রমাণ করার জেদে মেতেছে। সন্ধ্যা তার সাথে একেবারেই প্রফেশনাল ব্যবহার করত। মিটিংয়ে কেবল কাজের কথা, কোনো ব্যক্তিগত আলোচনা নয়, কোনো পুরনো স্মৃতির কথা নয়, যেন তাদের মধ্যে কখনো কোনো সম্পর্ক ছিলই না। কিন্তু জীবন সব সময় সরল রেখায় চলে না। একদিন কোম্পানি একটা বড় সরকারি টেন্ডার পেতে চলেছিল, উজ্জয়িনী এবং আশেপাশের জেলাগুলোতে মিড ডে মিল সাপ্লাইয়ের কন্ট্রাক্ট। এই ডিল কোম্পানিকে বহুগুণ এগিয়ে নিয়ে যেতে পারত। টেন্ডার চলাকালীন একজন স্থানীয় নেতার লোক অফিসে এলো এবং ফাহিমের সাথে আলাদাভাবে কথা বলার চেষ্টা করল। সে নিচু গলায় বলল, দেখুন, যদি একটু সেটিং হয়ে যায় তবে কাজটা সহজ হতে পারে, আপনি তো সিস্টেম বোঝেনি। এটা সেই পুরনো দুনিয়াটাই ছিল, সেই প্রলোভন, সেই শর্টকাট।
কয়েক বছর আগে ফাহিম হয়তো এমন সুযোগের ফায়দা তুলে নিত, কিন্তু এবার সে পরিষ্কার না করে দিল। সে পুরো বিষয়টা সন্ধ্যাকে জানাল। সন্ধ্যা তার চোখের দিকে তাকালো, যেন সে পরীক্ষা করে দেখছিল যে সে সত্যি বলছে কিনা। আপনি চাইলে এই কথাটা আমার থেকে লুকাতেও পারতেন, সে শান্ত গলায় বলল। ফাহিম ধীরে ধীরে উত্তর দিল, আগে আমি সবকিছু লুকিয়েছিলাম, এবার আর নয়। কয়েক সপ্তাহ পর সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানি টেন্ডারটা পেয়ে গেল। সেদিন অফিসে উদযাপনের হাওয়া, কর্মচারীরা হাততালি দিচ্ছিল। সন্ধ্যা সবার সামনে বলল, এই জয় শুধু আমার নয়, এটা আমাদের টিমের সততার জয়। আর প্রথমবারের মতো সে ফাহিমের দিকে তাকিয়ে প্রশংসার সুরে হালকা মাথা নাড়ল। সেদিন রাতে ফাহিম যখন বাড়ি ফিরল, তখন তার বছরের পর বছর পর শান্তিতে ঘুম এলো। ধীরে ধীরে অনেক মাস কেটে গেল। আরব এখন মাঝে মাঝে অফিসে এসে ফাহিমের সাথে কথা বলতো, তাকে ফাহিম আঙ্কেল ডাকত এবং নিজের স্কুলের গল্প শোনাত। প্রতিবার সেই আঙ্কেল শব্দটা শুনে সে ভেতর থেকে ভেঙে পড়ত, কিন্তু সে জানত যে এটা তারই নেওয়া সিদ্ধান্তের পরিণতি। একদিন সন্ধেবেলা যখন অফিস পুরো খালি হয়ে গেছে, সন্ধ্যা তার কেবিনের জানালার কাছে দাঁড়িয়েছিল। বাইরে উজ্জয়িনীর রাস্তাগুলো সন্ধ্যের আলোয় ঝলমল করছিল। ফাহিম ধীরে করে দরজায় কড়া নাড়ল। হ্যাঁ, সে ভেতরে এলো। আমার আপনাকে কিছু বলার ছিল। সন্ধ্যা না ঘুরেই বলল, বলুন। সে ধীর গলায় বলল, আমি অনেক ভেবেছি, কখনো কি এমন হতে পারে যে আমি আমার ছেলেকে সত্যিটা বলতে পারবো, যে আমি বেঁচে আছি। আর সন্ধ্যা মাঝপথেই তার কথা থামিয়ে দিল। সে ঘুরল, তার চোখে না ছিল রাগ, না ছিল ঘৃণা, শুধু এক পরিষ্কার সত্য ছিল। আপনি আরবের বাবা, এই সত্য কেউ বদলাতে পারবে না। কিন্তু বাবা হওয়া মানে শুধু রক্তের সম্পর্ক নয়, দায়িত্ব, ত্যাগ আর উপস্থিতির মাধ্যমে তা গড়ে ওঠে। ফাহিম চুপ রইল। 9 বছর ধরে আপনি কোনো দায়িত্ব পালন করেননি। আজ যদি আপনি সত্যিই বদলে গিয়ে থাকেন, তবে আগে নিজেকে প্রমাণ করুন, তারপরই আমি আরাফকে সত্যিটা জানানোর কথা ভাবব। এই সিদ্ধান্তটা কঠোর ছিল, তবে ন্যায়সঙ্গত। ফাহিম মাথা নিচু করে নিল। আমি অপেক্ষা করব। সময় আবার এগিয়ে চলল। আরও 1 বছর কেটে গেল। ফাহিম বিনা কোনো লোভে কাজ করে গেল। সে কোম্পানিকে অনেক আইনি জটিলতা থেকে বাঁচালো, সিস্টেম আরও মজবুত করল, আর কখনো নিজের ব্যক্তিগত পরিচয়ের ফায়দা নিল না। একদিন আরবের স্কুলের অনুষ্ঠান ছিল। মঞ্চে বাচ্চাদের জিজ্ঞেস করা হলো, তোমার হিরো কে? কেউ বলল ক্রিকেটার, কেউ বলল ফিল্ম স্টার। যখন আরবের পালা এলো, সে মাইক হাতে নিয়ে বলল, আমার হিরো আমার মাম্মা, কারণ তিনি আমাকে শিখিয়েছেন যে কারো সামনে মাথা নিচু করা উচিত নয়। আর আমার আরও একজন হিরো আছেন, ফাহিম আঙ্কেল, কারণ উনি বলেন যে ভুল শোধরানোর জন্য কখনো দেরি হয় না। সন্ধ্যার চোখ ভিজে এলো। পেছনে দাঁড়িয়ে ফাহিম সব শুনছিল। সেই মুহূর্তে সে উপলব্ধি করল যে হয়তো জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে, তবে এই সুযোগ সম্পর্কের নয়, ভালো মানুষ হওয়ার। কয়েকদিন পর সন্ধ্যা আরাফকে সত্যিটা জানালো, শান্ত ঘরে বসে, বিনা কোনো নাটক বা ঘৃণা ছাড়া। আরব দীর্ঘ নীরবতার পর শুধু এটুকু জিজ্ঞেস করল, উনি কি এখন ভালো মানুষ হয়েছেন? সন্ধ্যা বলল, হ্যাঁ, চেষ্টা করছেন। আরব ধীরে ধীরে বলল, তাহলে ওনাকে একটা সুযোগ দেওয়া উচিত। সেদিন প্রথমবারের মতো আরব ফাহিমকে বাবা বলে ডাকল। সেই ডাক শুনে ফাহিমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তবে গল্প এখানেই শেষ হয় না। সন্ধ্যা তাকে মাফ করেছিল ঠিকই, কিন্তু নিজের জীবনসঙ্গী হিসেবে আর কখনো মেনে নেয়নি। সে পরিষ্কার জানিয়ে দিল যে সম্পর্ক ওখানেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু মানবতা এখনও বেঁচে আছে। ফাহিম এই সিদ্ধান্ত মেনে নিল। এখন সে ওই শহরেই থাকে, নিজের ছেলের জীবনের একটা অংশ হয়ে, তবে একটা সম্মানজনক দূরত্ব বজায় রেখে। আর সন্ধ্যা, সে আজও ওই অফিসের চেয়ারেই বসে থাকে, একই রকম আত্মবিশ্বাসের সাথে। তবে তার মুখে এখন এক নতুন প্রশান্তি, কারণ সে কোনো বদলা নেয়নি। সে নিজেকে এতটা উঁচুতে নিয়ে গেছে যে বদলা নেওয়ার আর কোনো প্রয়োজনই পড়েনি। ইন্দোরের সেই সকালে যখন একটা দরজা বন্ধ হয়েছিল, উজ্জয়িনীর এক সন্ধে সেটাকে পুরোপুরি খুলে দিয়েছিল। জীবন দুজনকেই তাদের বাস্তব দেখিয়ে দিয়েছে। অহংকার কখনো চিরস্থায়ী হয় না, কিন্তু আত্মসম্মান সব সময় ফিরে আসে। যদি আপনারও মনে হয় যে আত্মসম্মানের চেয়ে বড় কোনো সম্পদ নেই, তবে এই গল্পটিতে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এখানে কেবল গল্প শোনানো হয় না, এখানে ভাগ্য পাল্টায়।